এবার কঠিনভাবে ফেঁসে গেল সমন্বয়করা। আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এবার এনসিপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আসিফ নজরুলকে নিয়ে আপনারা যে মন্তব্যটা করছেন এটা টোটালি পলিটিক্যাল ছাড়া কিছুই না। আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে একটা পোস্টও প্রকাশ করছেন, তিনি এটাকে ক্লারিফিকেশন করছেন। বাংলাদেশের মানুষ জানে আপনারা তো বিলেত থেকে আসেন, এই দেশে ছিলেন, এখন না ওয়েস্টিনে খান, নীলা মার্কেটে গিয়ে ফিলারে খান, কিন্তু বাস্তবতা তো হচ্ছে আপনারাও 3 দিন আগে এগুলো থেকে উঠে বড় হয়ে আসছেন, তাই না? বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়, খুবই মারাত্মক কথা। আমি খবরটা একটু পড়ি। ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। আসিফ নজরুলকে নিয়ে আপনারা যে মন্তব্যটা করছেন এটা টোটালি পলিটিক্যাল ছাড়া কিছুই না। আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে একটা পোস্টও প্রকাশ করছেন, তিনি এটাকে ক্লারিফিকেশন করছেন। বাংলাদেশের মানুষ জানে আপনারা তো বিলেত থেকে আসেন, এই দেশে ছিলেন, এখন না ওয়েস্টিনে খান, নীলা মার্কেটে গিয়ে ফিলারে খান, কিন্তু বাস্তবতা তো হচ্ছে আপনারাও 3 দিন আগে এগুলো থেকে উঠে বড় হয়ে আসছেন, তাই না? এটা সত্য যে বাংলাদেশের সব ডাক্তার এই ক্যারেক্টারের না, কিন্তু ম্যাক্সিমাম জায়গা গেলে আমরা তো এগুলোই দেখি। এখন অনেকে হয়তো হাসপাতালের সিস্টেমে এসে বানতে বাধ্য হয়, অনেকে স্বেচ্ছায় করেন, বাট অনেকে করেন না, এদেরকে পাশ কাটানোর চেষ্টা করেন, কথা সত্য। কিন্তু বিষয়টা তো এমন না যে মানে পুরো বাংলাদেশে এসব ঘটনা নাই। সবকিছু নিয়ে পলিটিক্স করেন না, তাহলে এনসিপির ইজ্জত এমনি কিন্তু অর্ধেকটা খুইয়া গেছে, বাকিটা চলে যাবে আপনাদের এসব ফাকনামির কারণে। আচ্ছা, ডক্টর আসিফ নজরুলের মন্তব্যকে কিরা এটা নিয়ে পলিটিক্সের কোনো সুযোগ নেই, এটা জাতীয় স্বার্থ। উইথ ডিউ রেসপেক্ট, কি বলছেন? দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে মন্তব্য করছে সেটা নাকি চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের সামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। খালি তোমরাই রাষ্ট্রবিরোধীর আখ্যা দিবা বাবা। তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, ওষুধ কোম্পানির যে এজেন্টরা আছেন ডাক্তারের চেম্বারে গেলে তাদের ঠেলায় রুগী ঢুকতে পারে না, সিরিয়াল নিতে কষ্ট হয়। বাংলাদেশে এটা তো কমন চিত্র। 95% জায়গাতে এটা কিন্তু কমন চিত্র, 5% জায়গায় মানে হয়তো ভিন্ন। এখন আসিফ নজরুল যখন বলছেন হয়তো দুইটা কথা বেফাস বলে ফেলছেন, ধরে নিলাম। এটা নিয়ে আমাদের ডাক্তার যে অ্যাসোসিয়েশন আছে ড্যাব, তারা কিন্তু একটা বিবৃতি দিচ্ছে। তারা তাদের পক্ষ থেকে দিচ্ছে, কারণ ভালো ডাক্তারও তো আছে, ওষুধ কোম্পানির এসব লিল্লা ফিল্লা খায় না। আবার এই ওষুধ কোম্পানি যে লিল্লা ফিল্লা দেয় আমার চাকরি, আমার পরিবার আপনার পরিবারই করে ভাই, করতেছে না, পেট চালাইতেছে। এখন কি করবে ভাই, দেশে তার অন্য কিছু নাই, আলাদা কর্মসংস্থান 3-0 এগুলো কোনো কিছু কাজ হচ্ছে দেশে হচ্ছে না। তো স্বাভাবিকভাবে ওষুধ কোম্পানি তাদের ব্যবসার জন্য টেকনিক্যালি ডাক্তারের হাদিয়াটা দিয়ে দেয়। তো যে ডাক্তারের মন চায় খায়, যে ডাক্তার খায় না। আবার অনেক ডাক্তার আছে খাইয়া 2 নম্বর কোম্পানির ওষুধ চালাই দিচ্ছে না, মার্কেটে চলতেছে। তো এখন সবখানে হয়তো গণহারে এই চিত্র নাই, কিন্তু এই কথাটা নিয়ে রাষ্ট্রবিরোধী সামিল করে দিলেন আপনারা, এটা তো হইতে পারে না ভাই। আমি এটা টোটালি মানে কি বলা যে এটা দ্বিমত পোষণ করছি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেড অফ হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিবৃতিতে উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। নিন্দা জানাইতেন পারে, কিন্তু রাষ্ট্রবিরোধী কথা ভাই এগুলা আপনারা এখন তো কমিটিতে এসে ঢুকতেছেন। আসিফ নজরুল জুলাই আন্দোলনের জন্য বহুত কিছু করছে। বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগ সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এটা সত্য। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের দিনগুলোই চিকিৎসকরা তাদের নির্ভীক মানবিক সেবার দৃষ্টান্ত দিয়েছেন, এটাও সত্য। আবার অভিযোগ তো আছে, বহুত আছে না, আছে। এখন ওই যে সরকারে যারা বসে তারা এগুলা কন্ট্রোল করে। বলা হচ্ছে যে আচ্ছা, এই যে জুলাইয়ের লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন, তারপর তিনি বলছেন যে করোনাতেও দিচ্ছেন। অবশ্যই ভাই এগুলা করছেন, আমরা তো রেসপেক্ট করি। চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা, অবশ্যই। কারণ বাংলাদেশের কথা না, সারা পৃথিবীর কথা। উপরওয়ালার পরে দুনিয়াতে যে মানুষের জীবন নিয়ে খেলে তিনি হচ্ছেন ডাক্তার, সম্মানিত প্রফেশন। বিদেশের ডাক্তার আমাদের ডাক্তার অনেক পার্থক্য আছে, এটা কিন্তু সত্য, তাই না? আমাদের দেশের সিস্টেম ডাক্তাররা এখন অনেক জায়গায় আপনারা করতেই পারেন না। বিদেশের সব ডাক্তারদের ভিজিট রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, আমাদের দেশের ডাক্তাররা নিজেরা নির্ধারণ করে, নাকি ড্যাব নির্ধারণ করে আমি জানি না। এক এক ডাক্তার মন চাইলে এক এক রকম ফি নির্ধারণ করে বসে আছেন। বিদেশে তো এগুলো নাই, এগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রাইভেট ক্লিনিক করতেও হিসাব বিকাশ করা লাগে, মানে এই বিষয়গুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই। এখন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে চিকিৎসকদের অবমাননা করে কারো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না, বরং জনগণের আস্থা নষ্ট, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়। আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকার উপদেষ্টার এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে। অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে না কেন? চিকিৎসা খাতে এই যে আমাদের ফরিদা আপা কি ভূমিকা নিছেন, ওনার এপিএসে তো 100 কোটি টাকার বাণিজ্য করে ফেলছে ভাই, আপনি কি এগুলো দেখেন নাই? এগুলো নিয়ে আপনারা দিচ্ছেন যে উনার এপিএস না পিএস নাকি হেজে টাকাটা মারছে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিছেন এনসিপি থেকে? দেখেন, এই পলিটিক্সের খাতিরে পলিটিক্যাল কথা বলেন না। আসিফ নজরুলের বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, তবে হ্যাঁ, শতভাগ ডাক্তার করাপ্টেড না। এই দেশে ফেরেশতার মতন ডাক্তার আছে, আমরা পত্রিকাতে দেখি না? বিনা টাকায় কিডনির অপারেশন করে, ডেলিভারি করে, সুন্নতে খাতনা করে, গরিব মানুষ থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে। ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছে, রোটারি করতেছে, এগুলো সবাই ভালোবাসে। কিন্তু অনেক জায়গায় না, 95% ক্ষেত্রে আমরা হাসপাতালে গেলে এই ওষুধ কোম্পানির হুন্ডা দেখি। তো তার আর কি দোষ আসেনি? যারা যায় তারাও ফ্যাটের দায়ে যায়, চাকরি করে ভাই, কোম্পানি বাড়াইয়া ওই যে পয়সা কামাই দিচ্ছে বড় বড় সারেরা, এমার টেমার দিয়া কোম্পানি চলে, ডাক্তারদের কাছে যায়, ডাক্তাররাও অনেক জায়গাতে এগুলাতে পা দেয়।
আবার অনেকে পা দেয় না, দেনা সংখ্যাটা তো কম, দেয় তো বেশি। ভালো ওষুধ কোম্পানি যাবে, ডাক্তারের কাছে রেফার করবে, সেটা ঠিক আছে, কিন্তু মানে অনেক জায়গায় যাচ্ছে তাই অবস্থা। এখন আপনারা তো বড় বড় হাসপাতালে যান, আপনারা গেলে ডাক্তার আগে থেকে অপেক্ষা করে, তো আপনারা হয়তো এটা ভুলে গেছেন কালকে কি ছিলেন, আজকে কি হয়েছেন। হ্যাঁ, 2 দিনের বইরা কি বাতের কয় অন্য, এরকম হয়ে গেছে কিন্তু অনেক জায়গায়। আসিফ নজরুল স্যারের কথাটার 90% কারেক্ট, 90%। এখন এটা নিয়ে ওনার সাথে রাজনীতি করার সুযোগ না। আপনাদের সরকারের সাথে খারাপ সম্পর্ক হইতে পারে, উপদেষ্টারা এখন আপনারা ডাকতেছেন সাজদা টাজদা দেয়, এই প্রধান উপদেষ্টারা তো বলতেছেন এগুলো। আপনারা এমন কোনো কথা বলেন না যেগুলো গণমানুষের কাছ থেকে আপনাদের অবস্থান সরে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যেটা অন্যান্য দিনের থেকে আলাদা, যার মূল শিরোনাম হচ্ছে এই যে বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়। খুবই মারাত্মক কথা, আমি খবরটা একটু পড়ি। বাংলাদেশ যেন চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেই দিকে বিএনপির লক্ষ্য আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাইকে এক থাকতে হবে। কথাটা দেখেন, তিনি বিএনপির মত বিনিময় সভার, এটা জাতীয় কবিতা পরিষদ, এই সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকের ভূমিকা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় এই কথা বলছেন। তার মানে দেখেন, এটা এক ধরনের সাংস্কৃতিক একটা সভা যেখানে কবি সাহিত্যিকরা অংশ নিয়েছেন, সেখানে তিনি এই কথা বলছেন। সবাই উপস্থিত কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। তিনি বলছেন, কবি সাহিত্যিকদের মতো বিএনপিও প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলছেন, এই দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গেলে সত্যিকার অর্থে কোনোভাবেই এখানে ওই মৌলবাদ বা চরমপন্থা, মৌলবাদ মানে একটা চরমপন্থা বা উগ্রবাদকে তিনি মিন করছেন, বলছেন যে চরমপন্থা বা মানে মৌলবাদ। এইটা কেন বলছেন আমি এটা বুঝতে পারি। সাম্প্রতিক সময় কিছু কিছু ধর্মের নামে উগ্রতা প্রদর্শন হয়েছে, এই ব্যাপারে মানে স্বীকার করতেই হবে। বিভিন্ন জায়গায় মেয়েদের, নারীদের পোশাক নিয়ে, তারপর নারী কমিশনের সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিভিন্ন শোবিজ অনুষ্ঠানে, শোবিজ তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালানো, তাদের অনুষ্ঠান করতে না দেয়া, এই ঘটনাগুলো কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারপরে বিভিন্ন উস্কানিমূলক ফেসবুকে বক্তব্য, তার প্রেক্ষিতে বাড়িঘরদর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরদরে আক্রমণ, হামলা, এই ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বিতর্কিত হচ্ছে এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানাচ্ছে যে বাংলাদেশের যে 5 তারিখের পট পরিবর্তন হয়েছে, এখানে গণতান্ত্রিক শক্তি উত্থানের বদলে এক ধরনের মৌলবাদ, চরমপন্থার একটা উত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে। তারা মনে করে চরমপন্থা বা উগ্রবাদীরা মনে করছে এটা তাদের একটা জয় হয়েছে। এই অবস্থাটা একটা গণতান্ত্রিক শাসনের প্রতি একটা, বা মানে আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগ যেটা প্রতিষ্ঠা করতে চায় সেই দিকেই ধাবিত হওয়ার মতন একটা পরিস্থিতি, তার নানা লক্ষণগুলো কিন্তু স্পষ্ট হয়েছে। যেই কারণেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন তারেক রহমান, আমি যতটুকু বুঝতে পারি। এবং পশ্চিমারাও কিন্তু এই পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। সেই কারণে বিএনপির রাজনৈতিক অবস্থান কি হবে ভবিষ্যতে সেটাই স্পষ্ট করার জন্য এই কথা বলছেন যে চরমপন্থা বা উগ্রবাদের কোনো ঠাঁই বাংলাদেশে নেই এবং বিএনপি এটাকে প্রশ্রয় দেবে না।